প্রিয় শিক্ষার্থীগণ, অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাই। আমি প্রশান্ত কুমার দাস, সহকারী শিক্ষক, আইডিয়াল হাই স্কুল বাদুই। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা বাড়িতে আছো, বাড়িতে থেকে আমার ক্লাসটা তোমরা দেখবা তোমাদের অত্যন্ত সহজ মনে হবে। আজকেও তোমাদের আমি দুটি অঙ্ক নিয়ে এসেছি। এই অষ্টম শ্রেণীর একাদশ অধ্যায়ের যে তথ্য উপাত্ত অর্থাৎ পরিসংখ্যানের যে অঙ্ক আছে, সেই পরিসংখ্যানের অঙ্ক নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো পরিসংখ্যানের অঙ্কটা কি, প্রশ্নটা আমি এখানে তুলে নিয়ে এসেছি। দেখো, একটি প্রশ্ন, এটি হলো 50 জন শিক্ষার্থীর দৈনিক সঞ্চয় নিচে দেওয়া হলো। প্রশ্নটা হলো, দেখো, সঞ্চয় অর্থাৎ টাকায়, গণসংখ্যা। এখানে দেখো শ্রেণী ব্যবধানটা 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90 এবং 91 থেকে 100 দেওয়া আছে। আর গণসংখ্যা দেওয়া আছে 6, 8, 13, 10, 8, 5। এই হলো প্রশ্নটা। এখানে দেখো দুইটা আরও খ দেওয়া আছে। ক্রমজিত গণসংখ্যা সারণী তৈরি করো এবং সারণীর থেকে গড় নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এই সমস্যাটা নিয়ে, এই সৃজনশীলের এই অংশটা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি এই অঙ্কটা কেমনে করতে হয়, কিভাবে ক্রমজিত গণসংখ্যা বের করতে হয়, কিভাবে সারণীর থেকে গড় নির্ণয় করতে হয়, এই জিনিসটা আজকে আমি তোমাদের দেখাবো। তোমরা যদি মনোযোগ সহকারে দেখবা এই অঙ্কগুলি তোমাদের কাছে কখনো কঠিন মনে হবে না, সহজ মনে হবে। যাই হোক, আমরা শুরু করি। কর সমাধানে কি বলছে দেখো, এই যে তোমাদের এখানে একটা সারণী দেওয়া আছে, এই সারণীর থেকে তুমি ক্রমজিত গণসংখ্যা তৈরি করতা। তো এই সারণীটা এইভাবে দেওয়া আছে লম্বা, এটাকে আমি সোজা দ্বারা হরাইতেব। সোজা দাঁড়াইতে গেলে আগে দেখো এখানে কলাম কটা আর শ্রেণী কটা। এখানে শ্রেণী আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা শ্রেণী। আর কলাম হইল 2টা, 1টা কলাম, 2টা কলাম। তো এখন ক্রমজিত গণসংখ্যা বাই করতে গেলে মোট 3টা কলাম থাকতে হবে। অর্থাৎ তোমাকে সঞ্চয় টাকা এটা থাকতে হবে, আর গণসংখ্যা থাকতে হবে, আর ক্রমজিত গণসংখ্যার আরেকটি কলাম থাকতে হবে। তাহলে আমি এইখানে তোমাদের দেখাই সারণীটা তৈরি করি এবং 3টা কলাম থাকবে আর 7টা শ্রেণী থাকবে। দেখো আমি এখানে তৈরি করি, তোমাদের দেখাই। আমি স্কেলটা নিলাম, বড় হয়ে একটা স্কেল নিলাম, তোমরা বাড়িতে এইভাবে আঁকবা। দেখো আমি প্রথমে একটি টান দেব। দেখো আমি প্রথমে একটা টান দিলাম। আমি প্রথমে এখানে হেডলাইন লেখার জন্য এটা হলো হেডলাইন। এরপরে দেখো শ্রেণী, আমার শ্রেণী হবে কয়টা, তোমরা বাড়িতে এইভাবে স্কেল দিয়ে আঁকবা। 1টা শ্রেণী, তারপরে দেখো 2টা শ্রেণী, এরপরে দেখো 3টা শ্রেণী, এরপরে এখানে লিখলাম 4টা শ্রেণী, 1, 2, 3, 4, এরপরে দিলাম 5, এরপরে দিলাম 6, অর্থাৎ 6টা শ্রেণী। আর এটা হলো আমাদের হেডলাইন, আমাদের এখানে মূল বিষয়গুলি লিখতে হবে। এটা নিয়ে 7টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। আমি 7টা শ্রেণী দিলাম। এরপরে দেখো আমি এগুলির কলাম, দেখো কয়টা কলাম হবে, 3টা কলাম হবে। এই দিলাম, দেখো 3টা কলাম হবে। এখানে দিব আমি গণসংখ্যা, আর এইখানে দিব আমি ক্রমজিত গণসংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, দেখো বাসাতে তোমরাও কাজটা এইভাবে করতে হবে। আমি যেভাবে কাজটা করি তোমরা সেভাবে করতে হবে। আমি গড়গুলো এখানে লাগিয়ে নিলাম। এরপরে দেখো এই আমি 7টা শ্রেণী দিলাম। একটা শ্রেণীতে থাকবে শুধু হেডলাইন, 3টা কলাম, এটিকে আমরা কলাম বলি। আর এদিকে যে দাগগুলি গড়গুলি থাকে সেটাকে আমরা শ্রেণী বলি। আমি এখানে গণ্যা দেখছি যে 1, 2, 3, 4, 5, 6, 6টা শ্রেণী আর একটা হইলো আমাদের হেডলাইন লেখমু। তাহলে দেখো আমাদের এখানে কি লেখমু, সঞ্চয়, দৈনিক সঞ্চয়। আমি লেখমু, দেখো দৈনিক সঞ্চয়। সঞ্চয়টা কিভাবে থাকবে, ব্র্যাকেটে দিলাম টাকায়, সঞ্চয়টা আছে টাকায়। এরপরে আমি কি লিখবো, গণসংখ্যা লিখবো। শিক্ষার্থীরা দেখো এরপরে লিখলাম আমি গণসংখ্যা। এরপরে আমাদের লিখতে হবে কিটা, ক্রমযোজিত। দেখো ক্রমযোজিত গণসংখ্যা, আমি লিখলাম ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, আমি শুধু একটা কলাম বাড়াইলাম।
এখন আমাদের যে শ্রেণীব্যাপ্তিটা দেখো 41 থেকে 50, লক্ষ্য করো এখানে মধ্যে 10, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50 শ্রেণী ব্যবধান মধ্যে 10। তাই আমরা শুরু করি 41 থেকে কত 50, তাহলে এখানে কি হবে 51 থেকে 60 হবে। তারপরে কি হবে দেখো 61 থেকে কি হবে 70 হবে। এরপরে এখানে কি হবে 71 থেকে কি হবে 80 হবে। এরপরে দেখো এখানে 81 থেকে কি হবে 90 হবে। এরপরে 91 থেকে কি হবে 100 হবে। অর্থাৎ তুমি যখন অঙ্কটা করবা তুমি দেখবা এগুলি লেখার সময় তোমার একটা ধারণা চলে আসবে যে কত থেকে কত হতে পারে। প্রথমটা দেখলেই দ্বিতীয়টা অটোমেটিকলি তুমি বুঝে ফেলবা, তোমার ভিতরে সেটা চলে আসবে। এরপর তো গণসংখ্যা কত আছে 6 আছে, এরপরে কত আছে 8 আছে, এরপরে কত আছে 13, এরপরে আছে কত আমাদের 10, এরপরে 8, এরপরে 5। তাহলে এই আমাদের গণসংখ্যাগুলি লিখলাম, দৈনিক সঞ্চয় টাকায় অর্থাৎ আমাদের শ্রেণী ব্যক্তিটা লিখলাম। এখন আমাদের বের করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে বের হয় আমি তোমাদের একটু দেখাই, তোমরা দেখলে একবার যদি বুঝো আর কখনো ভুলবা না, মজা লাগবে। দেখো প্রথমে তুমি এই যে 6 আছে না, এই 6 বরাবর লিখে লিবা। প্রথম যে সংখ্যাটা থাকবে এটা বরাবর লিখে ফেলবা। এরপরে এই কোনাগুনি যোগ করবা, কোনাগুনি যোগ করে তুমি নিচে লিখবা, তেলি দেখবা হয়ে যাবে। তখন 8 আর 6 যোগ করলে কত হয় 14 হয়। দেখছো কীভাবে? এরপরে দেখো এই 13, এই যে 13 আর 14 যোগ করো, এই যে কোনাগুনি যোগ করো, কোনাগুনি যোগ করে তুমি নিচে লেখো। এইভাবেই তুমি ক্রমযোজিত গণসংখ্যাটা বের করতে হবে। তারপর দেখো 13 আর 14 যোগ করলে কত 27 হয়। দেখছো 27 হয়। এরপর দেখো আবার এই কোনাগুনি যোগ করো, কোনাগুনি যোগ করে নিচে লেখো, 10 আর 27 যোগ করলে কত হয় 37 হয়। দেখছো প্রিয় শিক্ষার্থীরা আমি কিভাবে ক্রমযোজিত গণসংখ্যাটা বের করতেছি। এরপরে দেখো এই 37-এর সাথে যদি আমি 8 যোগ করি কত হবে 45 হবে। ঠিক আছে। এরপর দেখো এই 45-এর সাথে যদি আমি 5 যোগ করি কি হবে 50 হবে। তাহলে আমি ক্রমযোজিত গণসংখ্যাটা পেয়ে গেলাম। কোনাকুনি প্রথম যেটা আছে এটা বরাবর লিখবা, এরপরে কোনাকুনি যোগ করে নিচে লিখবা, কোনাগুনি যোগ করে নিচে লিখবা, কোনাগুনি যোগ করে নিচে লিখবা। এইভাবে তুমি ক্রমযোজিত গণসংখ্যাটা বের করতে পারবা। তাহলে আমরা কর আনসার পেয়ে গেলাম। এখন আসো খ। ক বলছে কি তা সারণীর থেকে গড় নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা গড় নির্ণয় করতে গেলে কি কি জিনিস লাগে সেটা বুঝতে হবে। গড়ের সংখ্যাটা কি তা বুঝতে হবে। গড়ের সূত্রটা কি আমাদের মধ্যে গড়ের সূত্রটা এরকম যে আমরা যদি গড় লিখি গড়ের সূত্রটা এরকম, এটার বলে সামেশন, সামেশন এফআই এক্সআই নিচে হইল এন। এই হলো আমাদের গড়ের সূত্র। তো এই গড়ের অঙ্ক বাই করতে গেলে আমার কি কি লাগবে দেখো, এন মানে কি গণসংখ্যা, মোট গণসংখ্যা, এফআই মানে কি গণসংখ্যা, আর এসআই মানে কি মধ্যবিন্দু, শ্রেণীর মধ্যবিন্দু, আর সামেশন মানে কি সমষ্টি বা যোগফল। তো সমষ্টি বা যোগফলরে যদি আমরা মোট গণসংখ্যা দ্বারা ভাগ করি তাহলে গড় বের হয়ে যায়। চলো আমরা এখন কিভাবে অঙ্কটা করি তোমাদের সেটা আমরা দেখাই। আমি এখানে লিখলাম খর সমাধান, আমি লিখলাম খ এর সমাধান। এইখানে অঙ্কটা করতে সারণীর থেকে গড় বাই করতে গেলে আমাকে লাগবে 4টা কলাম হতে হবে। কি হতে হবে 4টা কলাম। কলামগুলি তোমাদের অবশ্যই জানা থাকতে হবে, কি কি কলামের হেডলাইনগুলি কি লিখতে হয় এগুলো তোমাদের জানা থাকতে হবে। তাহলে দেখো আমি কিভাবে বাই করি। আমি এইখান থেকে যে সারণীটা আছে আমি সেম একটা সারণী আমাকে লিখতে হবে। এই একটা সারণীর গড়গুলি সেম থাকবে। দেখো আমি কিভাবে বাই করি। আমাকে কলাম যেহেতু 4টা লাগবে আমি একটি কলাম এখানে বর্ধিত করি। দেখো আমি একটি কলাম এখানে বর্ধিত করি। আমার যেহেতু 4টা কলাম লাগবে আমি এখান থেকে একটা কলাম আমি বের করে নিলাম। ঠিক আছে, আমি একটি কলাম এখান থেকে বের করলাম। আমার 4টি কলাম যেহেতু লাগবে আমি এখানে এটাকে একটু ছোটো করলাম আর এটাকে আমি একটু বড় করলাম। দেখো তোমরা দেখলে কিভাবে সারণীর থেকে গড় বাই করতে হয় সেটা আমি দেখাইতেছি, তোমরা একটু লক্ষ্য করো, তাহলে তোমরা সেটাতে সহজ মনে হবে, তোমরা নিজেরা পারবে। তাইলে সারণীর থেকে গড় বাই করতে গেলে 4টা কলাম লাগে। এখানে থাকতে হবে মধ্যবিন্দু, এখানে থাকতে হবে দেখো মধ্যবিন্দু,
মধ্যবিন্দু, সেটার নাম দিতে হয় এক্স আই। ঠিক আছে, এরপরে দেখো গণসংখ্যা, আমরা গণসংখ্যার নাম দিই কি তা দেখো এফ আই। মনে রাখবা গণসংখ্যা হইল তোমার এফ আই। এরপরে দেখো এখানে গণসংখ্যা, হ্যাঁ গণসংখ্যারে গুণ করতা তুমি মধ্যবিন্দু দিয়া, হ্যাঁ মধ্যবিন্দু, মধ্যবিন্দু অর্থাৎ এফ আই এক্স আই। দেখছো সারণীর থেকে গড় বাই করতে গেলে আমার এই 4টা কলাম লাগবে এবং কলামের হেডলাইনগুলি এইরকমভাবে লিখতে হবে। কি কি লিখতে হবে? মধ্যবিন্দু এক্স আই, গণসংখ্যা এফ আই, গণসংখ্যা পূরণ মধ্যবিন্দু অর্থাৎ এফ আই এক্স আই, এই জিনিসগুলি আমাকে অবশ্যই লিখতে হবে। তাহলে আসো আমরা কিভাবে শুরু করতে পারি। এখন আমরা কিভাবে শুরু করব একটু একটু লক্ষ্য করো। মধ্যবিন্দু দেখো, এই যে মধ্যবিন্দুটা আমরা কেমনে বাই করবো? মধ্যবিন্দুটা বাই করতে গেলে আমাদের কি করতে হবে ছাত্রছাত্রীরা লক্ষ্য করো, 41 এবং 50, 41 এবং 50 যোগ করে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের মধ্যবিন্দুটা বের হয়ে যাবে। আমরা 41 আর 50 2 দিয়ে ভাগ করি। দেখো আমরা তুমি ক্যালকুলেটরে করবা মধ্যবিন্দুটা কেমনে বাই করতে হয়। যেমন আমি লিখলাম, তুমি অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, এতে কোনো সমস্যা নাই। আমি লিখলাম 41 যোগ 50, লেখার পরে আমি সেটাকে 2 দিয়ে ভাগ করি। আমি 2 দিয়ে ভাগ করলাম, আমি 45.5 পেয়ে গেলাম। আমি কত পাইলাম? 45.5। আমি কি করলাম? এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, আমি মধ্যবিন্দু পেয়ে গেলাম। তাহলে এই যে মধ্যবিন্দু পাইলাম, এইভাবে প্রত্যেকটা যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ, এইভাবে করতে হবে। তবে এর মধ্যে আরেকটা যুক্তি আছে, তুমি যদি প্রথমটা যোগ করে 2 দিয়ে ভাগ করে বাই করছো, পরেরটি এইভাবে লাগে না। পরেরটি তুমি একটা যুক্তি ব্যবহার করতে পারো। এই যে আমি শ্রেণী ব্যক্তিগুলি লিখছি, প্রত্যেকটার মধ্যে শ্রেণী ব্যবধান 10। তুমি যদি এর সাথে 10 যোগ করো, এই দুইটার মধ্যবিন্দু পেয়ে যাবে। দেখো এটার সাথে 10 যোগ করো, তাহলে এটার মধ্যবিন্দু কত হবে? 55.5। এরপর এটার সাথে 10 যোগ করো, তাহলে এই দুইটা সংখ্যার মধ্যবিন্দু তুমি পেয়ে যাবে 65.5। ঠিক আছে, এরপর দেখো এটার সাথে তুমি 10 যোগ করো, তুমি 10 যোগ করলে এই যে 71 আর 80, এই দুইটার মধ্যবিন্দু তুমি পেয়ে যাবে। এরপর এটার সাথে তুমি 10 যোগ করো 85.5, তাহলে এই দুইটার মধ্যবিন্দু পেয়ে যাবে। এরপর এটার সাথে তুমি 10 যোগ করো, তাহলে তুমি এই দুইটার মধ্যবিন্দু পেয়ে যাবে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা কি করলাম? মধ্যবিন্দুটা অত্যন্ত সহজভাবে আমরা বাই করলাম। কীভাবে বাই করলাম? প্রথম আমরা এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, এরপরে আর যোগ করে 2 দিয়ে ভাগ করছি না। কি করছি? প্রত্যেকটার সাথে আমরা শ্রেণী ব্যবধান যোগ করছি, অটোমেটিকলি পরেরটি বের হয়ে গেছে। এইভাবে আমরা মধ্যবিন্দুটা বের করতে পারি। এখন আসো গণসংখ্যা। গণসংখ্যা আমাদের কত দেওয়া আছে? 6 দেওয়া আছে, এরপর 8 দেওয়া আছে, 13 দেওয়া আছে, 10 দেওয়া আছে, আবার 8 দেওয়া আছে, এরপর আবার 5। এই হলো আমাদের গণসংখ্যা। এখন এই যে গণসংখ্যাটি বাই করতে গেলে তুমি কি করবা? এফ আই এক্স আই। এটার মানে কি? এই যে এফ আই এক্স আই মানে এই দুটো গুণ হয়ে এখানে তুমি লেখতা, এই দুটো গুণ হয়ে এখানে তুমি লেখতা, এই দুটো গুণ হয়ে তুমি এখানে লেখতা। এবার প্রত্যেকটা গুণ হয়ে তুমি এখানে লিখতে হবে। তাহলে আমরা যদি গুণ করি, প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে অবশ্যই একটা ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে তুমি যদি গুণ করো তাহলে দেখো এখানে 45, যেমন 45.5, হ্যাঁ এটাকে তুমি গুণ করলা 6 দ্বারা। তুমি যদি গুণ করো 6 দ্বারা, তাহলে তোমার হইতেছে কত? তোমার 273, 273 হইতেছে। হ্যাঁ 45 দ্বারা গুণ করলে তোমার 273 হইতেছে। এরপরে দেখো তুমি যদি 273, আমি এটা বাংলায় লিখি 273। এরপরে দেখো 55.5কে তুমি যদি এই 55.5 এটাকে যদি তুমি কত দ্বারা গুণ করবা? 8 দ্বারা। তুমি যদি 8 দ্বারা গুণ করো কি হবে? তোমার 444, হ্যাঁ 444 হবে গুণ করলে তোমার। এরপরে দেখো তুমি কি করবা? 65.5কে, হ্যাঁ তুমি যদি এই 65.5কে 65.5 এটাকে যদি তুমি গুণ করবো কত? 13 দ্বারা। তুমি যদি 13 দ্বারা গুণ করো কি পাইবা? দেখো 851.5 পাইবা। ঠিক আছে, দেখছো আমি কিভাবে করতেছি? এইভাবে তোমার বাসাতে তোমাকে নিজেরও করতে হবে। তারপরে দেখো আমরা কি করব? এই যে 75.5 পূরণ 5, 75.5
75.5 পূরণ 10, এই যে 10, এটাতে গুণ করলে কি হবে দেখো 755 হবে। কি হবে 755, ঠিক আছে 755 হইল। এরপর দেখো 85.5কে তুমি 8 দ্বারা গুণ করো, তুমি বাসাতে এবার অঙ্কটা নিজে নিজে করবো। 85.5 গুণ করলা কত 8 দ্বারা, তুমি যদি 8 দ্বারা গুণ করো তাহলে হইতেছে কত তোমার 684, দেখো 684 হইতেছে, ঠিক আছে। তারপরে দেখো তোমার শেষেরটা দেখো 95.5, এটাকে তুমি 5 দ্বারা গুণ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তুমি বাসাতে নিজে নিজে করবা, দেখবা অঙ্কগুলি অত্যন্ত তোমার কাছে সহজ মনে হবে। দেখো এখানে কত হচ্ছে 4 7 7 75, তাহলে গুণ করলে কি হচ্ছে দেখো এখানে তোমার এই 777.5 হইতেছে। তাহলে আমি এখানে এটি গুণ করলাম, ঠিক আছে। গুণ করার পরে দেখো এখানে গণসংখ্যা n সমান গণসংখ্যা n যোগ করো, এখানে 50 হবে। কত হবে 50 হবে। এখন এই সংখ্যাগুলি তুমি যোগ করো এবং এখানে লিখবা সামেশন fi xi সমান কি হবে। তুমি যদি এটি যোগ করো ক্যালকুলেটরে পাইবা এই যোগফলটা কত হবে জানো তুমি যদি ক্যালকুলেটরে যোগ করো যোগফল পাইবা তুমি 3485 পাইবা। তুমি এটা যোগ করলে পাইবা 3485। তুমি যদি ক্যালকুলেটরে এইভাবে একটা একটা করে সংখ্যা দিকে যোগ করো তাহলে তুমি 3485 পেয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সামেশন fi xi বের করে ফেললাম। এখন আমাদের গড় কীভাবে বের করতে হবে দেখো, আমি এখানে গড়ের সূত্রটা লিখছি। আমি এখন মানটা বসাই। সামেশন fi xi এর মান কত 3485, আমাদের গণসংখ্যা কত 50। আমি যদি এটাকে ভাগ করি আমাদের ভাগফলটা কত হবে আমরা এটা ক্যালকুলেটরে দেখতে পারি। আমরা ভাগ করলাম 3485 ভাগ 50, আমরা যদি এটা ভাগ করি 69.7, দেখো 69.7 হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গড়ের আনসার পেয়ে গেলাম। আমরা কিভাবে সারণীর থেকে গড় বাই করতে হয় আমরা সেই জিনিসটা তোমাদের দেখাইলাম। তোমরা বাড়িতে নিজে নিজে অঙ্কটা করবা, দেখবা তো, এবং ক্যালকুলেটর ব্যবহার করে এই যুগগুলি করবা। তোমাদের কাছে অত্যন্ত নির্ভুল হবে, সহজ হবে। আমি তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।